গুড ইভিনিং সবাইকে। শুনতে পাচ্ছ আমার কথা? কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, হুম, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কার্যক্ষমতা আর শক্তি চ্যাপ্টার। তারপরে শেষে করবো আমরা গ্যাসের আচরণ। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, যে এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতি শক্তি কত হবে? তো স্থিতি শক্তি কি দিয়ে করা হয়? পটেনশিয়াল এনার্জি বা ইপি দিয়ে। পোটেনশিয়াল এনার্জি বা ইপি দিয়ে। সেটা কি হয়? বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা, যেটাকে আমরা ধরি কত, এইচ। তার মানে এটা হয়ে যায় কত, এম জি এইচ। অপশন বি। তাহলে স্থিতি শক্তি হয়ে যাবে এম জি এইচ। নেক্সট বলা হয়েছে, আচ্ছা দেখো, যখন কোনো কিছু গতিশীল থাকবে বা ওর একটা বেগ থাকবে, তখন সেক্ষেত্রে আমরা পাবো কি? গতিশক্তি। এবং কোনো জিনিস যত আস্তে আস্তে দেখো উপরের দিকে উঠতে থাকবে, তত এর বেগ কি হবে? কমবে না বাড়বে বলো? কোনো বস্তু যদি আস্তে আস্তে নিচ থেকে উপরে উঠে, তাহলে ওর বেগ কি হবে? কমবে না বাড়বে? না একই থাকবে? রেসপন্স না করলে তো অসুবিধা হয়ে যাবে ক্লাস করানো। তো দেখো, যত আমরা উপরে উঠবো, অভিকর্ষ ত্বরণের উল্টো দিকে যাওয়ার কারণে এখানে মন্দন কাজ করবে, অর্থাৎ বেগ কমবে এবং হাইট হবে কি? বাড়বে। এবার বেগ কমার কারণে ই কে, অর্থাৎ গতিশক্তি, যেটা সমান হয় হাফ অফ এম ভি স্কোয়ার, এর ভ্যালু কমবে। আর ইপি বা পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি, যেটা হয় কি এম জি এইচ, যেহেতু এক্ষেত্রে এইচ এর ভ্যালু বাড়ে, তাই স্থিতি শক্তি যত আস্তে আস্তে কোনো কিছু উপরে উঠবে, তত তার স্থিতি শক্তি বৃদ্ধি পাবে আর গতি শক্তি হ্রাস পাবে। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছে, যে 2 কেজি ভরে বস্তুর গতিশক্তি বলে দেওয়া হয়েছে 16 জুল। তাহলে বস্তুর বেগ কত হবে? দেখো, আমরা কি জানি, যে ই কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের ই কে বলে দেওয়া হয়েছে 16 জুল, বস্তুর ভরও বলে দেওয়া হয়েছে 2 কেজি। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে এই ভি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো দুই দুই কেটে গেল, তার মানে আমরা দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু 4। 4 মানে কি এক্ষেত্রে হয়ে যাবে মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন দেখো,
যে m ভরের একটা বস্তুর ভরবেগ বলে দেওয়া হয়েছে p, ভরবেগ বলে দেওয়া হচ্ছে কি p। তো এই p সমান তাহলে আমরা লিখতে পারি কি mv, ভর ইনটু বেগ। আর গতিশক্তি ই বলা হয়েছে কত গতিশক্তি, তো সেটা হয়ে যায় কি হাফ অফ mv স্কোয়ার। এখান থেকে আমাদের বলা হয়েছে যে p ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো। তো এইখানে দেখো কোথাও ভি নেই, তাই আমরা কি করব, আমাদের কাজ হলো এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে নেওয়া। ভি কত পেয়ে যায় দেখো, তাহলে এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2e, বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2e বাই এম। আর এখানে যদি পি স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাব কি এম ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার। এবারে ভি স্কোয়ারের মানটা বসিয়ে ফেললো এখানে 2e বাই এম। এখানে এম এম কেটে গেল, অতএব পি সমান তাহলে হয়ে যাবে কি রুট ওভার 2m e। যদি এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি, যে p ইজ ইকুয়াল টু হয়ে যায় রুট ওভার 2m e। এটা হচ্ছে কি ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। হয়ে গেল অ্যান্সার রুট ওভার 2m e, অপশন এ। 4 নম্বর দেখো যে এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি হয়ে যাবে জুল। জুল। আর সিজিএস পদ্ধতিতে আর্গ। আর্গ হয়ে যাবে। নেক্সট বলছে 1 জুল ইকুয়াল টু কত আর্গ হয়, 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। কোন বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে, কত 6 নম্বর। তেমনি নরমালি গতিশক্তি ই কে কত হয় হাফ অফ mv স্কয়ার। এখন আমাদের বলা হলো কি ভরও দ্বিগুণ করা হবে বেগও দ্বিগুণ করা হবে, তো তাহলে কত হয়ে যায়, ভর দ্বিগুণ করলে m হয়ে যাবে 2m, বেগ দ্বিগুণ করলে এটা হয়ে যাবে 2v তার হোল স্কয়ার। এখানে 2 2 ক্যান্সেল আউট, তাহলে থাকছে m, আর এখানে 2 2 এ 4, তাহলে 4mv স্কয়ার, 4mv স্কয়ার আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে দেখো mv স্কয়ার মানে আমাদের হচ্ছে কত 2ek, এটা হয়ে যাচ্ছে কত 4 2 8 ek, তার মানে কত গুণ হয়ে গেল 8 গুণ না, হ্যাঁ। অ্যান্সার হয়ে গেল আমাদের 8 গুণ। এগুলো মুখে মুখে করতে হবে। দেখো গতিশক্তি হচ্ছে ভরের সাথে সমানুপাতিক, ওটা দ্বিগুণ হচ্ছে মানে 2 গুণ হলো। বেগের বর্গের সাথে সমানুপাতিক, তো বেগ 2 গুণ হলে তার বর্গ হয়ে যাবে 4 গুণ, আর ওদিকে হয়েছিল 2 গুণ, 4 গুণ 2 8 গুণ। এইভাবে মুখে মুখে চেষ্টা করতে হবে করা। কোনো বস্তুকে যখন উল্লম্বভাবে উপরে ছোড়া হয় তখন বস্তুর গতিশক্তি কি হবে, আমরা উপরে আলোচনা করলাম। এই যে এখানে প্রথমে এই যে গতিশক্তি কি হয়ে যায়, ভি যেহেতু কমতে থাকে মন্দনের দরুন, অভিকর্ষীয় ত্বরণ মাইনাস জি মন্দন হিসেবে কাজ করে এক্ষেত্রে, সেই জন্য বেগ কমে, আর বেগ কমতে গেলে তার গতিশক্তি কি হবে কমতে থাকে। অ্যান্সার হয়ে যাবে তখন তার বস্তুর গতিশক্তি কমবে এবং স্থিতি শক্তি বাড়বে। কার্যের মাত্রা, কার্য মানে কি বল ইনটু সরণ, তো কার্যের মাত্রা শক্তির মাত্রা এগুলো একই, কি হয়ে যায় এম এল স্কোয়ার টি মাইনাস 2, যেহেতু বল হচ্ছে এম এল টি মাইনাস 2, সরণ হচ্ছে এল, সেখান থেকে আমরা পেয়ে যাব যদি বাই চান্স ভুলে যাই তো। নেক্সট বলা হয়েছে বল সরণ লেখচিত্রে ক্ষেত্রফল কি নির্দেশ করে। তো যখনই আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া হবে তখন কি বের করবো আমরা, এখানে ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে তার মানে বল ইনটু সরণের কথা বলা হয়েছে। তো বল ইনটু সরণ মানে কি কার্য, তার মানে আমরা সেক্ষেত্রে কি পেয়ে যাব কার্য।
মানে অনেকটা আয়তক্ষেত্রের মতো, এই আয়তক্ষেত্র। এ হচ্ছে বল, এ হচ্ছে সরণ, আর গ্রাফটা এরকম থাকবে গ্রাফ। এদিকে ধরো এক্স, উপরে ওয়াই, তাহলে এই যে মিডিলের যে এরিয়াটা, তাহলে পুরো আয়তক্ষেত্রের মতো। তাহলে বল ইন্টু সরণ হয়ে যাবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা হয়ে যাবে কি কার্য। একটা বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে তার ভরবেগ কি হবে? তো দেখো এক্ষেত্রে ভরবেগ আর গতিশক্তির কথা বলছে, তার মানে আমরা উপরে যে সূত্রটা পেয়েছি যে পি ইকুয়াল টু রুট ওভার 2 me, এটা আমরা ইউজ করবো এক্ষেত্রে। কি দ্বিগুণ করছে? গতিশক্তি। তো গতিশক্তি যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হয়ে যাবে? পি ধরো ড্যাশ যদি ধরি, তাহলে এটা হয়ে যাবে কত? 2m ইন্টু 2e। তো এখান থেকে √2 চলে যাবে বাইরে, আর ভিতরে পড়ে থাকবে রুট ওভার 2me, তার মানে p। তাহলে হয়ে যাচ্ছে কত? √2 গুণ। ওইটা বোঝা গেল ক্যালকুলেশনটা। নেক্সট 11 নম্বর, m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত আমাদের বলে দেওয়া হয়েছে, তাহলে ভরবেগের অনুপাত কত হবে? তো দেখো গতিশক্তি মানে কি? ই, অর্থাৎ আমাদের E1 বাই E2 বলে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা কি পেয়ে যাব? E1 বাই E2 বলে দেওয়া হয়েছে কত? 2/1। আবার দেখো E1 সমান আমরা এখান থেকে যদি আমরা মনে করি E বের করব, তাহলে E কত পেয়ে যায়? দেখো তো, p²/2m লিখতে পারি। দেখো তো, E ইকুয়াল টু p²/2m লেখা যাবে। দুই পক্ষকে স্কোয়ার করলাম, 2m দিয়ে ভাগ করা হলো। তো আমরা E1 এর জায়গায় তাহলে লিখে নেব কি? E1² বাই 2m1, আর এটা লিখে নেব E2 এর জায়গায় p2² বাই 2m2, বা এই যে দেখো 2 2 ক্যান্সেল হবে, তাহলে আমাদের পড়ে থাকবে কি? p1² বাই p2² ইন্টু m2/m। এখানে p1 আর p2 এটা তো আমাদের দেওয়া নেই, এটা থাকবেই। আর এখানে দেখো m1, m2 আর m1 বলে দেওয়া হয়েছে। m2 হচ্ছে 4m আর m1 হচ্ছে m, তাহলে m কেটে গেল, 4 থাকলো। আর এদিকে কিন্তু আগে থেকে দেখো 2/1 কিন্তু ছিলই, তাহলে আমরা পেয়ে যাব কত? p1² বাই p2², এই 4 এখানে চলে আসলে 2/4 বা 1/2। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো কি? যে p1/p2 হয়ে যাবে, দেখো দুই পক্ষ বর্গমূল, অর্থাৎ 1/√2। অ্যান্সার হয়ে যাবে আমাদের 1:√2। এবার বুঝতে অসুবিধা হলে বলো ক্যালকুলেশন গুলো। নেক্সট হচ্ছে 12 নম্বর, কি বলা হচ্ছে? দুটা বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটলে কোন রাশি অপরিবর্তিত থাকে? কি অপরিবর্তিত থাকবে? সংঘর্ষ ঘটলে, সরি ঘর্ষণ না, সংঘর্ষ ঘটলে ভরবেগ একই থাকে। আমরা আগের দিন মক টেস্ট সলিউশনে গিয়ে দেখেছিলাম ভরবেগ কি করে এ থাকে। যেমন বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র হয়, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেই জন্য আমাদের এক্ষেত্রে ভরবেগ কিন্তু অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? কি জন্য? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। আচ্ছা, এটা কিন্তু 10 নিউটন আছে, 10 নিউটন। কি বলা হয়েছে দেখো 13 নম্বর অঙ্কটা,
বলা হয়েছে যে 25 কেজি ভরের একটা বস্তু উপর 10 নিউটন সুষম বল প্রয়োগ করলে 1 সেকেন্ড সময় কৃতকার্য কত হবে? আচ্ছা, কৃতকার্য মানে কি? বলো, কৃতকার্য মানে কি? আমরা কি জানি যে কৃতকার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। তাহলে কৃতকার্য মানে কি? বল ইনটু সরণ। তো বল তো আমাদের অলরেডি দেওয়া আছে, কিন্তু সরণ কি আছে? সরণ নেই। তাই আমাদের কাজ হলো সরণটা বের করে নেওয়া। তো কি করে বের করতে পারি? দেখো, এখানে এক্স ইকুয়াল টু আমরা জানি কি এম এ। আবার এম এ এটা আবার 10 নিউটন বলে দেওয়া হয়েছে। তাহলে এ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব? 10 বাই এম, আর এম মানে 25। তো 10 বাই 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 5 দিয়ে কাটলে পেয়ে যাব আমরা 2 বাই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এ পেয়ে গেলাম। এবারে এস দরকার। আমরা কি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো দেখো, ইউ এর কথা কিছু বলে দেওয়া হয়েছে কি? বল প্রয়োগ করছি, তাহলে প্রথমে ইউ কিন্তু এক্ষেত্রে জিরো, কিছু বলা হয়নি, ইউ জিরো আমাদের। আর হাফ অফ এ হচ্ছে কত? 2/5। আর টি প্রশ্নের মধ্যে টি বলে দেওয়া হয়েছে কত? 1 সেকেন্ড, তার স্কোয়ার হয়ে যাবে 1। তো 2 কেটে গেল, থাকলো পরে কত? 1/5 মিটার। তাহলে আমরা দেখো এস পেয়ে গেলাম, বল আমাদের দেওয়াই আছে। তাহলে অতএব কৃতকার্য অর্থাৎ ডাব্লিউ সমান আমরা পেয়ে যাব, বল হচ্ছে কত নিউটন? 10 নিউটন, আর সরণ হচ্ছে 1/5 মিটার। এখান থেকে আমরা পেয়ে যাব কত? 2 জুল অ্যান্সার। অপশন হয়ে যাবে 2.0 জুল। অপশন এ 13 নম্বর কোশ্চেন। আর বুঝতে অসুবিধা হলে বলো। নেক্সট দেখো 14 নম্বর কি বলা হয়েছে? ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান, তাহলে কার ভরবেগ বেশি হবে? তো ভিন্ন ভর আমরা ধরে নিই কত? m1 m2। ধরি ভিন্ন ভর কি? m1 m2, যেখানে m1 টা বড়। তো m1 টা কি বড়? এবার আমাদের বলে দেওয়া হয়েছে কি যে গতিশক্তি সমান, আর গতিশক্তি মানে কি? হাফ অফ m1 v1 স্কোয়ার। যেহেতু আমাদের বেগ সমান না অসমান কিছু বলে দেওয়া হয়নি, আমরা আলাদাই ধরছি। এটা হয়ে যাবে হাফ অফ m2 v2 স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি কি m1 v1 ইন্টু v1 ইকুয়াল টু m2 v2 ইন্টু v2। আর m1 v1 মানে কি? ভরবেগ অর্থাৎ p1, আর v1 ইকুয়াল টু p2 v2। আমাদের বলা হয়েছে কি যে ভরবেগ কার বেশি হবে? বলো, কার ভরবেগ? এখানে তো সমান হচ্ছে, এবার ভরবেগ কার বেশি হবে কি করে বুঝবো? দেখো তো, যার m1 বেশি হবে তার v1 টা কম হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি কম হয় তার তখনই আমাদের সম্ভব সমান হওয়াটা। এবং m2 যদি এখানে কম হয় তার মানে v2 টা বেশি হবে। এবার ভরবেগ মানে কি? এবারে দেখো, এখানে v1 তো না, v1 স্কোয়ারের গল্প আছে, v2 স্কোয়ারের গল্প আছে। তো এবার v1 স্কোয়ার যত ছোট হবে, v1 কি তার থেকে বেশি ছোট হবে না কম ছোট হবে? বলো, কোনো কিছু যদি ছোট হয় স্কোয়ার, তো v1 কি হবে? তার থেকে কম ছোট হবে। অর্থাৎ v1 কিন্তু সবসময় v1 স্কোয়ারের থেকে ক্ষেত্রে বড় হবে। কেন বড় হবে বলছি? দেখো, ধরো 1/2 এর যদি আমরা স্কোয়ার করি কত পাবো? 1/4 না?
বলো এখানে 1/2 বড় না 1/4 বড়? 1/4। হুম? 1/4। কে বড়, 1/2 বড় না 1/4 বড়? 1/2। 1/2 বড়, 1/2 বড়। ওই জন্যই আমি বললাম। তো এটাকে আমরা যদি V1 ভাবি, এটাকে যদি V1 স্কোয়ার ভাবি, তাহলে এই যে দেখো আমি যেটা লিখলাম, এটা ক্লিয়ার হচ্ছে জায়গাটা, অপশনটা যেটা বলতে চাইলাম, বুঝতে পারলে তো? তো এই জায়গা থেকে যদি আমরা দেখতে চাই, অন টাইপ অফ অ্যাজাম্পশন এটা, হ্যাঁ। এখান থেকে যদি আমরা দেখতে চাই, তো দেখো V1টা থেকে V2 কিন্তু খুব বেশি ছোট বড় না। সেই জন্য আমরা বলতে পারবো, তো এই জায়গাটায় যদি লক্ষ্য করি, তো যে যত এখানে V1 এর কিন্তু তাহলে আর প্রভাব পড়ছে না বড় ছোট নিয়ে, এখানে M1 এর বেশি প্রভাব পড়ছে। তো এ যদি যেহেতু বড়, M1 যেহেতু বড়, সেই জন্যই আমরা লিখতে পারবো এক্ষেত্রে যে P1টা P2 থেকে বড় হবে। দেখো বোঝাতে পারলাম? স্যার আরেকবার বুঝিয়ে দেন। মানে প্রমাণের মতো না, জাস্ট ধরো মনে মনে এটা। তো এই প্রশ্নে দেখো যে V1 দেখো আমাদের হচ্ছে কি M1 M2 থেকে বড়, তাহলে এটা যদি সমান হয়, তার মানে নিশ্চয়ই V1 স্কোয়ার থেকে V2 স্কোয়ার কে বড় হতে হবে। লিখতে পারি এটা আমরা? হ্যাঁ স্যার। এটা আমরা লিখতে পারি। এবার এখান থেকে কিন্তু আমরা দুটো জিনিসই পেতে পারি, যে V1 থেকে V2 বড় হতে পারে, আবার V1 থেকে V2 ছোট হতে পারে। দুটোই আমরা কিন্তু এখান থেকে পেতে পারি। কারণ দেখো নেগেটিভ পজিটিভের ব্যাপার আসলে আমরা ভালো মতো বুঝতে পারবো, যদিও বেগ তো আমরা নেগেটিভ নেব না। এই জন্য কিন্তু দুটো জিনিসই লিখতে পারি, সেই জন্য আমরা ভি এর কথাটা ভাববো না। তো যখনই এবারে ভরবেগের গল্প আসবে, ভরবেগ মানে কি, এম ইন্টু ভি। তো বেগ আমরা এক্ষেত্রে তাহলে আর ধরছি না। তাহলে যদি ভরবেগকে বড় করতে চাই, তাহলে কার উপর ডিপেন্ড হচ্ছে, ভরের উপর। তাহলে ভরবেগ কার বেশি হবে, যার ভর বেশি হবে। এইভাবে ভাবো ব্যাপারটা। তাহলে আমরা বলতে পারি যে যার ভর বেশি হবে তার ভরবেগ বেশি হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে কার ভরবেগ বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, অপশন এ। নেক্সট বলছে যে কোনো বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? বলো, ভরবেগ বৃদ্ধি পাচ্ছে, তো ভর কি কখনো বৃদ্ধি পাবে? ভরবেগ বৃদ্ধি পাওয়ার বেগ বৃদ্ধি পাওয়ার দুটোর মধ্যে পার্থক্য আছে কিছু? কারণ ভর তো স্থির, ভর বেগ বৃদ্ধি পাওয়া 10% বাড়ছে মানে বেগটাও আমরা বলতে পারবো 10% বাড়ছে, বলতে পারি? বলতে পারি। তো বেগ যদি 10% বাড়ে, গতিশক্তিতে বেগ 2 বার আসে না, ভি ইন্টু ভি করে ভি স্কোয়ারে ধরুন, তার মানে 10-এর সাকসেসিভ হয়ে গেল না? তার মানে কি পেয়ে যাবো আমরা, 10% প্লাস 10% প্লাস 10 × 10/100। এখান থেকে আমরা পেয়ে যাই কত, 21% অ্যান্সার, অপশন বি। নর্মাল মুখোমুখি আমাদের 10% দুবার সাকসেসিভ কি হয়ে যায়, পরপর দুবার 21% হবে। এখানে ডিটেলস আর করালাম না, এটা থাকলে এখানে ছোট। নেক্সট বলছে একটা বলকে 20 সেন্টিমিটার উঁচু থেকে ফেলা হলে 10 সেন্টিমিটার পর্যন্ত লাফিয়ে ওঠে, তাহলে বস্তুর শক্তির হ্রাস কত হয়? বলে কত হবে? শক্তি মানে কি শক্তির কথা বলবো আমরা ক্ষেত্রে, ওভারঅল শক্তি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
তো 20 সেন্টিমিটারে ওর হওয়া উচিত ছিল কত, যে 20 সেন্টিমিটার উঁচু থেকে ফেললাম, তো ওকে কিন্তু পুরোপুরি 20 সেন্টিমিটারই ওঠা উচিত ছিল, কিন্তু 20 সেন্টিমিটার উঠলো না। কেন উঠলো না? কারণ ওর শক্তির হ্রাস হলো। কি করে হ্রাস হলো? যেখান থেকে ধরো এখান থেকে যেখানে ফেলা হলো, এটা যদি ভূপৃষ্ঠ হয়, এখানে ওর কিছু শক্তি কিন্তু অ্যাবজর্ব করে নিল, ওর শক্তি তখন কমে গেল। এখান থেকে বল থেকে এখানে কিছুটা শক্তি ট্রান্সফার হয়ে যায়, তার দরুন কিন্তু শক্তি হ্রাস হয়। আমরা তো জানি যে শক্তির ধ্বংস সৃষ্টি কিছুই হবে না, ধ্রুবক থাকবে, কিন্তু এক্ষেত্রে কেন? কারণ শক্তি এই যে কিছুটা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই জন্য হ্রাস হয়ে যাচ্ছে। হ্রাস হয়ে ও 20 সেন্টিমিটার না গিয়ে এত দূর গিয়ে থেমে গেল। তো কতটা গেল? অর্ধেক গেল। তার মানে শক্তির হ্রাস তাহলে কতটা হবে? অর্ধেক হবে। কোনো কিছু অর্ধেক হয়ে যাওয়া মানে কত? 100%। অর্ধেক হয়ে যাওয়া মানে কত পার্সেন্ট? 50%। তাহলে 100% অর্ধেক হয়ে যাওয়া মানে 50% বা 50%। তার মানে কমলো তাহলে কতটা? 50%। তাহলে 50% কমলো। এইভাবে মুখে মুখে প্রশ্নটা হয়ে যায়। নেক্সট বলছে যে সাম্যাবস্থায় কোনো বস্তু কি হয়? সাম্যাবস্থা মানে কি? ধরো ধরো এখানে কিছু একটা আছে, ঠিক এখানে ধরো এই জায়গাটায় কিছু একটা আছে টেবিল টাইপের। হ্যাঁ, এখানে একটা বস্তু রাখা আছে, বল। তাহলে ধরো একদম এদিক ওদিক কিছু নড়ছে না, চুপচাপ এখানে একদম স্থির হয়ে আছে। তাহলে কি বলবো? এ সাম্যাবস্থায় আছে বলতে পারি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থাকবে। একটা স্থিতিশক্তি থাকবে, তার মানে স্থিতিশক্তি কিন্তু শূন্য নাও হতে পারে। হ্যাঁ, এবারে যদি এই বলটা যদি একদম মেঝের কাছে সাম্যাবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে শূন্য হতেও পারে। তো একেবারে যে শূন্য হবে না বা শূন্য হবেই, এটা কিন্তু আমরা কনফার্ম বলতে পারবো না। সেই জন্য আমরা কিন্তু এটা নেব না। ওটা শূন্য হতেও পারে, নাও পারে। আবার দেখো স্থিতিশক্তি কি হয়ে যাবে, একদম সাম্যাবস্থায় থাকলে স্থিতিশক্তি কিন্তু সর্বনিম্ন থাকে। যে কোনো কিছু সাম্যাবস্থায় কেন আসে? সবাই চায় তার শক্তিটা, স্থিতি শক্তিটা কমিয়ে নিতে। এই স্থিতি শক্তি কমিয়ে নিতে চাই বলেই কোনো কিছু উপর থেকে নিচের দিকে যায়, কারণ উপর থেকে যত নিচে আসবে ওর স্থিতি শক্তি কমবে। একইভাবে সাম্যাবস্থায় আছে কেন? কারণ ও তার স্থিতি শক্তি কমিয়ে নিয়েছে। সবাই সাম্যাবস্থায় যেতে চায় তার স্থিতি শক্তি সর্বনিম্ন করার জন্য। আবার দেখো সাম্যাবস্থায় যদি থাকে তাহলে এর কোনো বেগ থাকবে? হুম? না স্যার। বেগ থাকবে না। বেগ যদি না থাকে তার মানে এর গতিশক্তিও কত হয়ে যাবে? একেবারে শূন্য হয়ে যাবে না? হ্যাঁ তার মানে গতিশক্তি সর্বনিম্ন হয় বলতেই পারি, গতিশক্তি শূন্য হবে বা সর্বনিম্ন হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু সাম্যাবস্থার গল্প, সাম্যাবস্থার মেন কারণই হলো স্থিতি শক্তিকে সর্বনিম্ন করে দেওয়া, সেই জন্য আমরা অপশন বিটা নেব। যদি এটাই ক্যাটাগরি 2 তে থাকতো তাহলে আমরা অপশন বি আর ডি দুটোই নিতাম। ক্যাটাগরি 1 থাকলে শুধু অপশন বি, ক্যাটাগরি 1 থাকলে শুধু অপশন বি, আর যদি ক্যাটাগরি 2 থাকতো তাহলে অপশন বি এর সাথে সাথে আমরা অপশন ডি টাকেও নিতাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। নেক্সট হচ্ছে কত, 18 নম্বর। কোন বন্দুক থেকে গুলি ছোড়া হলে গুলির তুলনায় বন্দুকের গতিশক্তি কি হবে? কম হবে। বন্দুকের গতিশক্তি গতিশক্তি কম হবে। আচ্ছা, ভরবেগটা একই হবে না? দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী গুলির এবং বন্দুকের ভরবেগটা একই হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভরবেগ একই হবে। এবার ভরবেগের মধ্যে এমভি থাকে, তার মানে এক্সট্রা করে একটা ভি
এবার ওই ভিটা কমছে না বাড়ছে সে ডিপেন্ড করবে। তো বন্দুকের বেগটা কি থাকে, গুলির বেগ থেকে কম থাকে, তার মানে বন্দুকের গতিশক্তি কম হবে, তাহলে 18 বি কম হবে। আর বন্দুকের বেগটা কি হবে, বন্দুকের হলো গুলির গতিশক্তি কি হবে, বেশি হবে না, বেশি হবে। গুলির হচ্ছে বেশি হবে। নেক্সট বলছে যে একটা বস্তুর ভরবেগ ও গতিশক্তি সমান হলে তার গতিবেগ কত হবে। তো দেখো কত নম্বর 19 কি বলছে, ভরবেগ ও গতিশক্তি, ভরবেগ মানে এমবি আর গতিশক্তি মানে কি হাফ অফ এমবি স্কোয়ার। তাহলে এখানে দেখো এম ক্যান্সেল আউট, এখানে ভি এর সাথে একটা ভি কেটে যাবে, তার মানে আমরা ভি ইকুয়াল টু কত 2 পেয়ে যাচ্ছি না, দেখো তো অপশন হয়ে গেল কত 2 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? স্যার ওই কালারটা চেঞ্জ, কোনটা কালার? ওই লালটা। পেজের লালটা তো খুব সুন্দর বোঝা যাচ্ছে, সব কালারই বোঝা যাচ্ছে, ওইভাবে কালার চুজ করা আছে। নোটে যদিও তোমাদের এই কালার থাকবে না, সাদাই থাকবে। কি এই কালারটা বোঝা যাচ্ছে না, লালটা? হ্যাঁ স্যার যাচ্ছে। হুম, কি বলছো? কালার হলে ভালো হয়। ও, ঠিক আছে, লালটাই আমি তাহলে ওই ওই দুটোতে লিখছি। তাহলে এখানে কি বলা হলো যে হচ্ছে কি যে ভরবেগের সাথে গতিশক্তি সমান, তার মানে দেখো এম কেটে যাবে, আর এখানে একটা ভি এর সাথে এই যে ভি কেটে যাবে, তার মানে আমরা কি পেয়ে যাবো, ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তার মানে হয়ে যাবে অপশন বি, 2 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো 20 নম্বর কি বলা হয়েছে, যখন শুধু শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করা হয় তখন কি হয়। আচ্ছা, অসংরক্ষী বল মানে কি, বলো অসংরক্ষী বল মানে কি? দেখো যে কোনো বস্তুর মধ্যে বা সংস্থার মধ্যে শক্তি থাকে দুই রকম, একটা গতিশক্তি আর একটা স্থিতি শক্তি। আর এই দুই শক্তি মিলিয়ে আমরা বলি একে কি, যান্ত্রিক শক্তি। এই যে গতিশক্তি স্থিতি শক্তি দুটো নিয়ে আমরা মোটামুটি একে ধরো যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হিসেবে বিবেচনা করতে পারি। তো যখন কোনো বলের জন্য বা কোনো সংস্থার মধ্যে এই যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হবে না, তখন আমরা তাকে বলবো কি, সংরক্ষী বল। আর যদি দেখি যে যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকছে না বা যান্ত্রিক শক্তি পরিবর্তন হচ্ছে, কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে বলবো অসংরক্ষী বল। বোঝা গেল? যেমন ধরো ঘর্ষণের ক্ষেত্রে, ঘর্ষণ কি কাজ করে, একটা বলের যে যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক এটা থাকে ও সবসময় কমিয়ে দেয়, কোনো একটা যন্ত্রের মধ্যে যদি ঘর্ষণ হতে থাকে ওর যান্ত্রিক শক্তিটা ঘর্ষণ বল কি করে, কমিয়ে দেয়। এই জন্য ঘর্ষণ বলকে আমরা বলবো এক ধরনের অসংরক্ষী বল। একইভাবে যদি আমরা দেখি ধরো অভিকর্ষজ বল, উপর থেকে নিচের দিকে যেমন পড়ে তেমন পড়তেই থাকবে, তার যান্ত্রিক শক্তির কিন্তু সেরকম কোনো পরিবর্তন হবে না, সেক্ষেত্রে গতিশক্তি বাড়বে এবং স্থিতি শক্তি কমতে থাকবে যদি উপর থেকে নিচে পড়ে। আবার যদি নিচ থেকে উপরে যায় তাহলে কি হয়ে যাবে, স্থিতি শক্তি বাড়তে থাকবে, গতিশক্তি কমতে থাকবে। তো ওভারঅল যান্ত্রিক শক্তি কিন্তু ধ্রুবক থাকে, সেই জন্য অভিকর্ষজ বলকে আমরা বলতে পারবো সংরক্ষী বল। তাহলে অসংরক্ষী বল কাকে বললাম, যখন হচ্ছে যান্ত্রিক শক্তি নষ্ট হয়।
যেমন হচ্ছে ঘর্ষণ বল, হচ্ছে এক ধরনের অসংরক্ষী বল। এক্ষেত্রে কি বলা হয়েছে যে যখন শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করা হয় তখন কি হবে? তখন বস্তুর মোট যান্ত্রিক শক্তি কি ধ্রুবক থাকবে কি থাকবে না? আমরা কি বললাম, যান্ত্রিক শক্তি নষ্ট হয়, তার মানে তো না, নষ্ট হয় মানে কি যান্ত্রিক শক্তি কমে যাচ্ছে, সেই জন্য কি হয়ে যাবে, যান্ত্রিক শক্তি কিন্তু ধ্রুবক থাকবে না, অপশন বি। আর সংরক্ষী বলের ক্ষেত্রে যদি আমরা কাজ করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বদা যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। সংরক্ষী বলে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। নেক্সট দেখো 21 নম্বর, কোন বস্তুকে উপরে ছুড়ে দিলে কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে, স্থিতিশক্তি হ্রাস পাবে। উপরে ছুটছি না, কি হয়ে যাবে, মোট যান্ত্রিক স্থিতিশক্তি হচ্ছে বাড়বে এবং গতিশক্তি কমতে থাকবে। কিন্তু দেখো এক্ষেত্রে অপশন বি বলে দেওয়া হয়েছে মোট যান্ত্রিক শক্তি একই থাকবে, যেহেতু এক্ষেত্রে অভিকর্ষজ বল কাজ করবে এবং অভিকর্ষজ বল একটা সংরক্ষী বল, তাই এক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি একই থাকবে। নেক্সট দেখো যে এম ভরের একটা বিন্দু ভর অভিকর্ষজ ক্ষেত্রে একটা বস্তুর কণাকে এই যে 1 নম্বর পথে এইভাবে নিয়ে যাচ্ছে, ধরো একটা পথ, এইভাবে একটা পথে নিয়ে যাচ্ছে, আর একটা পথ বলছে এইভাবে নিয়ে যাচ্ছে 2 নম্বরে, যেটা এইভাবে একটা বস্তুকে, একই বস্তু এ থেকে বি তে নিয়ে যাচ্ছে তিনটে ভাবে, আর একটা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে কি হবে, কৃতকার্য বলছে W1, কৃতকার্য বলা হলো কত, W1। তো এদের পরিমাণটা কি হবে, কৃতকার্য কি হবে, একই হবে না আলাদা হবে বলো? তো অভিকর্ষীয় ক্ষেত্রে, বলের ভ্যালুটা কি হয়ে যাবে, এম ভরেরই বস্তু, তো অভিকর্ষ ক্ষেত্র মানে এক্ষেত্রে জি, তো এফ এর পরিমাণ সমান হয়ে যাচ্ছে না, দেখো তো। এফ সমান আমরা জানি কি, এম এ, তো একটাই তো বস্তুকে নিয়ে যাচ্ছে, তো এমটাও একইভাবে অভিকর্ষজ ক্ষেত্রের জন্য এক্ষেত্রে জি কাজ করছে সবার ক্ষেত্রে, তো বলটা আমাদের সেম হয়ে যাবে। আবার সরণ, ওভারঅল সরণ দেখো এ থেকে বি তে তো যাচ্ছে, তাহলে সরণও সবার ক্ষেত্রে সেম না, তো এম জি এস তিনটাই, অর্থাৎ এফ এবং এস এরও যদি সমান হয় তাহলে ডাব্লিউ কি হবে, সমান হবে কি হবে না, সমান হবে। তাই আমরা বলতে পারি W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3 হয়ে যাবে, অপশন বি। বৃত্তীয় গতির ক্ষেত্রে কার্যের মান কত হয়? আচ্ছা, বৃত্তীয় গতির ক্ষেত্রে সরণের মান কত হয়? বৃত্তীয় গতিতে সরণ কিন্তু শূন্য হয়, সরণ যদি শূন্য হয় তাহলে কার্যের মান কত হয়ে যাবে? কার্য মানে বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ, সরণ শূন্য হওয়ার দরুন কার্য কিন্তু শূন্য হবে। তো একটা বৃত্তীয় পথে যে যতই দৌড়াক তার সাইন্টিফিক্যালি তার কাজের ভ্যালু হচ্ছে কত, 0। তো এইভাবে নেক্সট বলছে 1 হর্স পাওয়ার, এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, কত ওয়াট হয়? তো মনে রাখতে হবে আমাদের 746, 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। নেক্সট বলছে সংঘাত গুণাঙ্ক 1 হলে সংঘর্ষটি কিভাবে? আচ্ছা, সংঘাত গুণাঙ্কটা কি জিনিস? সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক
সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক। এর সমান থাকে কি, সংঘর্ষের পর আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কি জিনিস? আপেক্ষিক বেগ মানে কি জিনিস? আপেক্ষিক বেগ মানে হচ্ছে কি, বেগের মেনলি পার্থক্য। যে দুজন পাশাপাশি ধরো একই দিকে যাচ্ছে, এদের আপেক্ষিক বেগ কত? একই দিকে থাকলে আপেক্ষিক বেগ করার সময় আমরা যোগ করব, দুটো ভিন্ন দিকে গেলে আপেক্ষিক বেগ বের করার সময় আমরা কি করব? বিয়োগ করব। এইভাবে আমরা আপেক্ষিক বেগ বের করব। তো সংঘর্ষের পর আপেক্ষিক বেগ বাই সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ। দেখো, এই হচ্ছে আমাদের সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক। এখন এই সংঘর্ষ একে কিন্তু ই দিয়ে ডিনোট করা হয়, ই দিয়ে। তো এক্ষেত্রে দেখো, ই এর ভ্যালু আমাদের বলে দেওয়া হয়েছে 1। তো ই যদি 1 হয়, তাহলে দেখো তো সংঘর্ষের পরে ও পূর্বে আপেক্ষিক বেগ দুটো সমান হয়ে গেল না? হ্যাঁ। তো কোনো কিছুর আপেক্ষিক বেগ আগে যা ছিল এখনো তাই আছে, তার মানে আমরা কি বলতে পারি? ও পুরোপুরি ভাবে নিজের আগের অবস্থানে ফিরে চলে আসছে। সংঘর্ষ হচ্ছে, আবার ও নিজের অবস্থায় ফিরে চলে আসছে, তার মানে ওকে আমরা কি বলতে পারি? পূর্ণ স্থিতিস্থাপক বলতে পারি না? স্থিতিস্থাপক মানেই তো আগের অবস্থায় ফিরে আসা, এবং ও পুরোপুরি ভাবে ফিরে চলে আসছে, সেই জন্য আমরা তাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপকতা। তার মানে ই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে ওই সংঘর্ষকে আমরা বলবো কি? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। নেক্সট, ই এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমরা বলবো তাকে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো, 0 হওয়া মানে সংঘর্ষের পূর্বে তো আপেক্ষিক বেগ থাকবে, পরে আপেক্ষিক বেগটা 0, ও একেবারে পুরোপুরি ভাবে স্থির হয়ে গেল। তার মানে কি, ও একটু আর আগের অবস্থায় ফিরে আসার কোনো প্রবণতাই দেখালো না, তার মানে ও পূর্ণভাবে অস্থিতিস্থাপক। তাহলে একে বলবো আমরা পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর ই এর ভ্যালু যদি আমরা দেখি 0 আর 1 এর মধ্যে থাকে, যদি ই এর ভ্যালু 0 আর 1 এর মধ্যে থাকে, তাহলে আমরা একে বলবো কি? আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। বোঝা গেল? হ্যাঁ স্যার। 26 নম্বর, অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয়? গতিশক্তি ও স্থিতিশক্তির গতিশক্তি স্থিতিশক্তির যোগফল মানে যান্ত্রিক শক্তি, এবং সেটা কি আমরা উপরেও পড়লাম, অবাধে পতনশীল হোক বা উপরে যাওয়া চলে যাক, দুটোর ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তার মানে হয়ে যাবে সবসময় ধ্রুবক থাকে, অপশন ডি। বাঁধের জলে কি সঞ্চিত থাকে? তো বাঁধের জলে জলকে বাধা দেওয়া থাকে, তো স্থিতি শক্তি কাজে লাগে। যে ছেড়ে দেওয়া হয়, প্রবল গতি নিয়ে পড়তে থাকে, সেই গতিটাকে কাজে লাগানো হয় পরবর্তীতে। নেক্সট বলছে, কার্য করার সামর্থ্যকে কি বলে? শক্তি। এগুলো আমাদের কয়লা দহনে তাপ উৎপন্ন হওয়া নিচে কোন ধরনের রূপান্তর? এটা কি? কয়লা দহন মানে কি? কয়লার সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে, তার মানে রাসায়নিক শক্তি। এই
এই রাসায়নিক শক্তি কিসে রূপান্তর হচ্ছে? তাপ শক্তিতে। তার মানে অপশন বি, রাসায়নিক শক্তি রূপান্তর হচ্ছে কিসে? তাপ শক্তিতে। আদর্শ যন্ত্রের কর্ম দক্ষতা কত? তো কর্ম দক্ষতা কি জিনিস? যে কোনো যন্ত্রে প্রদত্ত শক্তির কত অংশ কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়? অর্থাৎ কতটা শক্তি কাজ করছে, কত অংশ কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়। তাকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। তো বলো, একটা আদর্শ যন্ত্র কি চাইবে? ও যতটা শক্তি দিবে, আমরা চাই কি আদর্শ কি, যে যতটা ও শক্তি দিচ্ছে ততটাই ও কাজ করছে, একে বলবো আমরা আদর্শ যন্ত্র। তার মানে দেখো, তাহলে প্রদত্ত শক্তির কত অংশ কার্যকর শক্তিতে রূপান্তরিত হলে তাকে আমরা আদর্শ বলবো? পুরো 100%, পুরো 100%, 100% যা শক্তি দিব পুরোটাই কার্যকর শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আমরা এটাই চাই, তখন আমাদের শক্তি কম ইউজ হবে। তো আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত হওয়া দরকার? 100%। নেক্সট, আমাদের শক্তির প্রধান উৎস এগুলো দরকার নেই, সূর্য, আসবে না এগুলো কখনো। নেক্সট বলছে কি, পেল্টন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়? এই পেল্টন হুইল কি জিনিস? পেল্টন হুইল এটা হচ্ছে এক ধরনের টারবাইন, যা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। তাহলে বলো, জলবিদ্যুৎ কেন্দ্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে স্থিতি শক্তি থাকে, তো সেই স্থিতি শক্তিকে কি করা হয়? জল, ওই যে আমরা দেখলাম বাদে কি হচ্ছে, স্থিতি শক্তি হয়ে জমে থাকছে, সেই স্থিতি শক্তি কি করে? প্রবল গতিতে যায়, সেখান থেকে প্রথমে গতিশক্তি, সেটা দিয়ে টারবাইন ঘুরিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তার মানে এক্ষেত্রে কি হয়? স্থিতি শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বলতে পারি এটা আমরা। নেক্সট বলছে কার্য কি? কার্য কি? কার্য সমান আমরা জানি বল ইনটু সরণ। বলও হচ্ছে ভেক্টর রাশি, সরণও হচ্ছে ভেক্টর রাশি, তার মানে দুটি ভেক্টর রাশির গুণফল। কিন্তু কার্য কি ভেক্টর নাকি স্কেলার? কার্য কিন্তু স্কেলার রাশি। তাহলে এটা হচ্ছে একটা উদাহরণ যেখানে দুটি ভেক্টর রাশির গুণ করে আমরা পাচ্ছি কি একটা স্কেলার রাশি, কারণ এক্ষেত্রে তাদের ডট প্রোডাক্ট হয়। আগের দিন আমরা দেখেছিলাম cos থিটা আসছিল এই যে ঋণাত্মক কার্যের ক্ষেত্রে। নেক্সট বলছে কি, যে অভ্যন্তরীণ নির্ভর করে বস্তুর কিসের উপর? তার যান্ত্রিক শক্তির উপর নির্ভর করবে, তাই তো? কোনো কিছুর অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করবে? তার যান্ত্রিক শক্তির উপর। আর যান্ত্রিক শক্তি মানেই হচ্ছে স্থিতি শক্তি ও গতি শক্তি, দুটোর উপরে কিন্তু নির্ভর করবে। লাউড স্পিকারে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো লাউড স্পিকার কি হয়, তারের মধ্যে দিয়ে শক্তি আসে, সেটা শব্দে পরিবর্তন হচ্ছে, তার মানে কি তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিবর্তিত হয়।
একইভাবে যদি আমরা বলি মাইক্রোফোনের কথা, তাহলে সেক্ষেত্রে কি হয়, উল্টো হয়, শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাই তো। মাইক্রোফোনে এই যে মুখে যেটা কথা বলে লাগে সেটাকে বলে মাইক্রোফোন। সেক্ষেত্রে আমরা কথা বলছি, সেটা কি হচ্ছে, তড়িৎ শক্তি না শব্দ, কি হচ্ছে, শব্দ করছে, এই শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তিতে, এবং এই তড়িৎ শক্তি পরবর্তীতে আবার লাউড স্পিকারে শব্দ শক্তি হয়ে বেরিয়ে আসছে। নেক্সট বলছে ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে কি সঞ্চার করি। আচ্ছা, ঘড়িতে দম দেওয়া মানে কি জিনিস? বলো, ঘড়িতে দম দেওয়া মানে কি জিনিস? ঘড়ির মধ্যে যে স্প্রিং থাকে, তো যে কোনো ঘড়ির মধ্যে স্প্রিং থাকে না, হ্যাঁ হ্যাঁ তো ওই স্প্রিং কে বাঁকানোটাই বলছে ঘড়ির দম দেওয়া। ঘড়ির মধ্যে থাকা স্প্রিং কে বাঁকানোকেই ঘড়িতে দম দেওয়া বলে। এক্ষেত্রে কি হয়, কোনো কারণে যদি কাঁটা ঘুরতে বন্ধ করে দেয় তখন ওই স্প্রিং এর হয়তো হ্রাস বৃদ্ধি হয়ে যায়, তখন স্প্রিংটাকে আবার বাঁকিয়ে দেওয়া হয়, বাঁকিয়ে দিয়ে সে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, বলো, স্প্রিংটা বেঁকে গেল, বেঁকে গিয়ে ওই শক্তিটা ওর মধ্যে সঞ্চার হয়ে থাকবে। তাহলে ওর মধ্যে যদি কোনো বস্তুর মধ্যে ভিতরে কি শক্তি সঞ্চার হয়ে থাকবে, স্থিতি শক্তি। স্থিতি শক্তি। তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে স্থিতি শক্তি সঞ্চার হয়। অপশন হয়ে যাবে স্থিতি শক্তি, মানে অপশন এ। একটা বস্তুর প্রবণতা থাকে সর্বদা কি, সর্বদা কি, সর্বনিম্ন করা। একটা বস্তু সবসময় নিজেকে সাম্যাবস্থায় রাখতে চায়, আর সাম্যাবস্থায় রাখতে চাই মানে সর্বনিম্ন স্থির শক্তিতে অবস্থান করা, এটা মানে কি, সাম্যাবস্থায় থাকা। সাম্যাবস্থায় থাকা। তো ঝড় ও সমুদ্র স্রোতের শক্তি কি, প্রচন্ড গতি হয়, সেক্ষেত্রে তাহলে হয়ে যাবে কি, গতি শক্তি। তো কোন যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডাইনামো। ডায়নামো। এগুলো আমরা অলরেডি চলতড়িৎ পড়াশোনার শেষের দিকে এগুলো পড়ে এসেছি, ডায়নামো। মোটরে কি হয়, তড়িৎ শক্তির যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত হয়। ট্রান্সফরমারও একইভাবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। ব্যাটারিতে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। নেক্সট বলছে আর্গ। আর্গ কিসের একক? কার্য শক্তি। কার্য শক্তি দুটোরই একক হচ্ছে আর্গ। আমরা জানি কার্য শক্তির মাত্রা, একক, এগুলো সব কি হয়, একই হয়। তাই আর্গ হচ্ছে কার্য শক্তি দুজনেরই কোন একক, এসআই নাকি সিজিএস? আগে হতে সিজিএস। সিজিএস। ডায়নামোর সাহায্যে তড়িৎ উৎপাদন কোন প্রকার শক্তি রূপান্তর? আগেরটাই উল্টো, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, তার মানে অপশন এ। তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হচ্ছে কোথায়, মোটর আর ট্রান্সফরমার। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে হচ্ছে এই যে ব্যাটারি। ব্যাটারি। আর একটা উদাহরণ বলো, তড়িৎ শক্তি আলোক শক্তিতে পরিবর্তন হয়, এরকম কিছু। সোলার। হুম, সোলার। সোলার কি হয়, ওখানে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি আলোক শক্তিতে আমাদের কি হয়, যেখানে হয় একটা যত, তড়িৎ শক্তি অত না ভাবছো কেন, যত এই যে বাল্ব গুলো জ্বলছে ওখানেও তো কি হয়, তড়িৎ থেকে তো আলোতে পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ওটাই তো হবে। এত সুন্দর উদাহরণ থাকতে অত জটিল ভাবে ভাবলে হবে? নেক্সট দেখো, যে একটা হালকা ও একটা ভারী বস্তুর গতিশক্তি একই হলে ইহাদের ভরবেগের সম্পর্ক কি হবে? ভারী বস্তুর ভরবেগ বেশি। হুম,
একই রকম আগে যে আমরা পড়ে আসলাম, কি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। পুরো আগে যে লজিকটা আমরা দেখেছিলাম সেটা এক্ষেত্রে কাজে লাগে। নেক্সট বলছে যে ফটোসেল, ফটোসেলে কি হয়, ফটোসেল কি জিনিস? বলো ফটোসেল কি? তো ফটোসেল কি জিনিস? এটি হলো কি এক ধরনের সেন্সর। এক ধরনের সেন্সর যা আলোর তীব্রতায়, অর্থাৎ আলোক শক্তি, তার মানে আলোর তীব্রতায়, তীব্র কি হয় তয় দীর্ঘই, আলোর তীব্রতায় রোধ কমিয়ে ফেলে। আর রোধ কমলে পরিবাহী বেড়ে যাবে না? ফেলে, ও রোধ কমলে কি হয়ে যায়, পরিবাহিতা কমবে না বাড়বে? কমে যাবে। হুম, রোধ কমছে, তো রোধ কমলে কোনো কিছুর পরিবাহিতা না, কি হয়ে যাবে, রোদ কমলে পরিবেশটা বাড়বে। বাড়বে। দুটো তো উল্টো জিনিস, বাড়িয়ে ফেলে। তার মানে ফটোসেলে কি হয়ে যায় তাহলে, আলোক শক্তি কিসে পরিবর্তন হচ্ছে বলো? বিদ্যুৎ শক্তিতে। বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তিতে। তাহলে অপশন এ। বাতাসে ম্যাগনেসিয়ামের দহনে কোন প্রকার বিক্রিয়া? তো বাতাসে ম্যাগনেসিয়ামের দহনের ফলে কি হয়, যে ম্যাগনেসিয়াম ফিতে সাথে, বাতাস মানে তো অক্সিজেন, এর ফলে কি হয়ে যায়, সাদা শিখা উৎপন্ন হয়। আমি বিক্রিয়াটা লিখছি না, সাদা বর্ণের শিখা, সেটা অলরেডি ম্যাগনেসিয়াম অক্সাইডের, সাদা বর্ণের শিখা উৎপন্ন হয়, সাথে প্রচুর তাপ উৎপন্ন হয়। আর তাহলে এর মেন ফোকাসটাই হবে কোথায়, এই যে সাদা বর্ণের শিখা, মানে কি হচ্ছে, সাদা বর্ণের শিখা উৎপন্ন হয়, এটাই হচ্ছে মেন ক্ষেত্রে। তাহলে বলো কি হয়ে যাবে এক্ষেত্রে, এটা নিশ্চয়ই একটা রাসায়নিক বিক্রিয়া, তার মানে এক্ষেত্রে রাসায়নিক শক্তি পরিবর্তন হচ্ছে কিসে, দুটোই হচ্ছে, একটা তাপ শক্তি, আলোক শক্তি। তো আমরা মেনলি হচ্ছে কি সাদা বর্ণের শিখাটাই এই বিক্রিয়ার মেন, শিখা মানে এক্ষেত্রে আলো, সেই জন্য আমরা বলবো কি রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? ওকে। নেক্সট 45 নম্বর, 1 হর্স পাওয়ার কত ওয়াট, অলরেডি হয়ে আসলো এটা, 746 ওয়াট। কোনো বস্তুর বেগ অর্ধেক করলে তার গতিশক্তি কি হবে? তাহলে গতিশক্তি কি হয়ে যাবে, ইকে হাফ অফ এম, বেগ অর্ধেক মানে v/2 হয়ে যাবে। বলে এখান থেকে তাহলে কি লিখতে পারবো, হাফ অফ এম v²/4, তার মানে হাফ অফ এম v² মানে ইকে, আর নিচে বাই 4, তার মানে 4 ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/4 হয়ে যাচ্ছে, তাই তো, অপশন সি।
সূর্য থেকে প্রতি সেকেন্ডে কত মেগাওয়াট শক্তি পৃথিবীতে আসে? আচ্ছা, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে শক্তি আসে? বলো, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে শক্তি আসে? কি কি পদ্ধতি ছিল? পরিচালন, পরিবহন, বিকিরণ। কোন পদ্ধতিতে আসবে? বিকিরণ। বিকিরণ পদ্ধতি। এক্ষেত্রে শক্তি মানে কি? নিশ্চয়ই তাপ শক্তির কথা বলা হচ্ছে। তাহলে এই যে শক্তিটা আসে, সেই শক্তির পরিমাণটা কত হয়? কত নম্বর? 47। এই শক্তির পরিমাণটা হয় 173 পেটাওয়াট। 173 পেটাওয়াট। দেখো, পেন্টা মানে কি ছিল? 5, পেটা মানে হচ্ছে কত? 15। তার মানে 173 ইন্টু 10⁻, 10⁻15। পেটা মানে 15, 15 ওয়াট। এত ওয়াট। কিন্তু আমাদের কি চেয়েছে? মেগাওয়াট। মেগাওয়াট মানে কি? 10⁻6 না? বলো, মেগাওয়াট মানে কি? 10⁻6। তার মানে এটা হয়ে যাবে কত? 173। তাহলে এটা 6 একক কমে যাবে, 15 থেকে 6 কমলে 9, তার মানে 10⁹ এটা হয়ে যাবে এত মেগাওয়াট। তাহলে এরকম কাছাকাছি কি আছে অ্যান্সার? দেখো। আচ্ছা, পাওয়ার যদি একটু কমিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কত? 17.3 ইন্টু 10⁻10 মেগাওয়াট। তার মানে অপশন সি দিতে হবে না। এবার এ বি এর মধ্যে কোনটা হবে? ডি। বি বলছে 18 ইন্টু 10⁹9, আর এ বলছে 19 ইন্টু 10⁻10। তাহলে কোনটা বেশি কাছে? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে। হুম। দেখো কি করে ভাববে। এখানে 18 পরে কটা শূন্য হবে? 9টা শূন্য। আর এখানে 19 পরে কটা? 10টা শূন্য। আর এটা অ্যাকচুয়ালি আছে কত? 19 পরে 10টা শূন্য, আর 173 পরে 9টা শূন্য। 18 পরে 9টা শূন্য। না, অপশন বি কেন? অপশন এ হচ্ছে। 19 পরে 10টা শূন্য বড় হবে, নাকি 173 না 18 পরে 9টা শূন্য? কেউ বড় হবে বলে? 19 পরে 10টা নাকি নিশ্চয়ই 19 পরে 10টা শূন্য বড়। হ্যাঁ, এমনি দেখে বোঝা যাচ্ছে এ বড়। আচ্ছা, এক্ষেত্রে যদি দেখি, এটা বলছে কত? 173 পরে 9টা শূন্য। তো 173 পরে 9টা শূন্য, আর এটা বলছে 18 পরে 9টা শূন্য। এটা অনেক তুলনামূলক একটু ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা অপশন বি নেব না এক্ষেত্রে। তাহলে অপশন এটাই নেব, 19 পরে 10টা শূন্য। এখান থেকে কাছাকাছি যদি দেখি, এটাকে আমরা 19 মতো করে লিখবো, কিন্তু 10⁻10 মেগাওয়াট। অপশন এ। নেক্সট, একটা ঘড়ির স্প্রিংকে গোটালে কি ধরনের শক্তি কাজ করে? গোটানো মানে ওই একই জিনিস। হ্যাঁ, এর আগে
এই দম দেওয়া যে দেখলাম, ওই দম দেওয়া, গোটানো, এই কথাগুলো কিন্তু একই। আর এটা হয়ে যাবে কি, কত নম্বর, 48 নম্বর, স্থিতিশক্তি। হ্যাঁ, একই জিনিসই যেহেতু, তাহলে স্থিতিশক্তি। নেক্সট বলছে একটা তাপমাত্রা, সরি, একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে, কি সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এক্ষেত্রে কাজে লাগে। আমাদের এটা হয়ে গেল হচ্ছে এখন কার্যক্ষমতা শক্তি। এবার আমরা শুরু করব গ্যাসের আচরণ। এই পেজটা একটু গন্ডগোল হবে বুঝতে, লেখাগুলো ফেটে ফেটে গেছে। দেখো কি বলা হয়েছে, যে উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না, কেলভিন। কেলভিন স্কেলে হয় না। তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কি হয়? চাপ বৃদ্ধি করলে কি হয়? চাপ বৃদ্ধি করলে কি হয়? আয়তন কি হবে বলো? আয়তন কমবে না বাড়বে? আয়তন কমবে। আয়তন কমবে, এবং চাপ বাড়লে অণুগুলো কাছাকাছি আসবে, তার মানে ঘনত্ব বৃদ্ধি পাবে। ঠিক। নেক্সট বলছে এসটিপিতে 17 গ্রাম NH3, 28 গ্রাম N2, 2 গ্রাম H2 এর মধ্যে কোনটির আয়তন বেশি? দেখো NH3 মানে কি, 14 যোগ 3 গুণ 1 মানে 17 গ্রাম, আর 17 গ্রাম মানে কি 1 মোল। একইভাবে নাইট্রোজেন N2 মানে 14 গুণ 2 মানে 28 গ্রাম, মানে হচ্ছে 28 গ্রাম মানে হচ্ছে 1 মোল। আর এখানে দেখো ওই 1 মোলেরই গল্প বলছে। একইভাবে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে কত, 2 গুণ 1, তার মানে 2 গ্রাম, এটা হচ্ছে 1 মোল। তাহলে সবগুলোই 1 মোল। আর 1 মোলের আয়তন হয়ে যায় এসটিপিতে কত, 22.4 লিটার। তার মানে সবগুলির হয়ে যাবে আয়তন একই থাকবে, এবং সেটা কত, 22.4 লিটার। আচ্ছা, গ্যাসের অণু শক্তি তার পরম উষ্ণতার কি হয়? সমানুপাতিক হয়। সমানুপাতিক। কি রকম সমানুপাতিক হয়? কি ছিল, গতিশক্তি ইকুয়াল টু ভ্যারিজাস রুট ওভার পরম উষ্ণতা, এরকম ছিল তো। হ্যাঁ স্যার। তার মানে সমানুপাতিক হয়। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? যেটা আমাদের হচ্ছে কি চার্লসের সূত্রে ইউজ করা হয়, কি সেটা 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। আমাদের জানতে হবে কত, 1/273 পার ডিগ্রি। যে কোনো আয়তন গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এদের সমস্ত গুণাঙ্কের এককটি হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। এই জন্য সি দিতে হবেই না, এবং আয়তন গুণাঙ্ক কি হয় পজিটিভ হবে, এই জন্য অপশন এ 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। যদি আমাদের নাও জানা চাপ, তাহলে অপশন সি হয়ে যাবে কি, নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা।
পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে এর কি হয়ে যায়, চাপ কমতে থাকে, তার দরুন আয়তনটা বাড়তে থাকে। আয়তন বাড়ে। এসআই পদ্ধতিতে চাপের একক কি, পাস্কাল। পাকেল। আচ্ছা, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পরম স্কেলে মান কত হবে? তার মানে পরম স্কেলে তাহলে এর মান কত হয়ে যাবে? পরম স্কেলে বের করতে গেলে আমরা কি করব, সেই উষ্ণতাকে 273 দিয়ে যোগ করব। তাহলে কত হয়ে যাবে দেখো, 273 থেকে তাহলে মানে 27 বাদ, তো 23 বাদ দিয়ে 250, তার মানে 246 হয়ে যাচ্ছে, 246 কেলভিন। অপশন ডি। কি সূত্রটা কি, যে টি ইকুয়াল টু টি প্লাস 273। নেক্সট বলছে যে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? শূন্য। শূন্য হয়, সেই জন্য একে পরম শূন্য উষ্ণতা বলে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 1 এটিএম হতে পারে, বা কত মিলিবারে, কত মিলিবারে 1023 না, কিভাবে ডাইন পার সেন্টিমিটার মিলিবারে কত 1013। আর এখানে কত হয়ে যাবে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে হয়ে যাবে কি 10⁶। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হয়ে যাবে কত, 10⁶ ডাইন পার সেন্টিমিটার বা 1 এটিএম, বা মিলিবারে কত হয় বলো একবার, 1013 নাকি 1023? 1013 মিলিবার। হুম, 1013 মিলিবার। তাহলে এই সবগুলোই হচ্ছে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বা 1 এটিএম বা 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1013 মিলিবার। নেক্সট বলছে এসটিপিতে গ্যাসের গ্রাম আণবিক আয়তন। আচ্ছা, গ্রাম আণবিক মানে কি, মোল না? গ্রাম আণবিক মানে হচ্ছে মোল, আর মোল, এক মোলের আয়তন সবসময় হয় কত, 22.4 লিটার। বার কোন রাশির একক, এই উপরে পড়লাম মিলিবার, তাহলে বার হয়ে গেল কার একক, এই যে চাপের একক, তার মানে অপশন ডি। অ্যাভোগাড্রো সংখ্যার মান, এগুলো আমাদের জেনে রাখতে হবে কত, 6.022 ইন্টু 10⁻23, বা 22 এর জায়গায় এখানে 23 আছে, তাই এটা আমরা নিব 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কি? বয়েলের সূত্রে দেখো কি কি স্থির থাকে, ভর আর উষ্ণতা। চার্লসের সূত্রে স্থির থাকে ভর আর চাপ। তাহলে সাধারণ ধ্রুবক হয়ে যাবে কি, ভর। 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 নেক্সট বলছে যে শুষ্ক বায়ুর ঘনত্ব ডি এবং আর্দ্র বায়ুর ঘনত্ব, এটা ডি এর জায়গায় D1 হবে, D1 কমা। শুষ্ক বায়ুর ঘনত্ব যদি D1, আর্দ্র বায়ুর ঘনত্ব যদি D2 হয়, তাহলে কোনটা সঠিক হবে বলো? শুষ্ক বায়ুর ঘনত্বে কি থাকবে? শুষ্ক বায়ুতে জলের পরিমাণ কম থাকবে, নাইট্রোজেন থাকবে, অক্সিজেন এরাই থাকবে। তো নাইট্রোজেনের ভর কত, 28 গ্রাম না? অক্সিজেনের কত, 32 গ্রাম। আর আর্দ্র বায়ুতে কি থাকবে, আর্দ্র বায়ুতে কিন্তু জল অ্যাড হয়ে যাবে, H2O। জলের ভর কত, 18 গ্রাম না? তো দেখো তো, শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ুর মধ্যে কার ভর বেশি হচ্ছে যদি আমরা তুলনা করি তো? আর্দ্র বায়ু। আর্দ্র বায়ু দেখো তো 18 গ্রাম, তো আর শুষ্ক বায়ু দেখো বেশি হচ্ছে। তো এদের যদি যদি মোটামুটি অ্যাভারেজ বের করতে চাই, তো অ্যাভারেজ কত পাবো, আরো সবগুলো নিয়ে নিলে মোটামুটি অ্যাভারেজটা 29 থেকে 30 গ্রাম এর মধ্যে পাবো। তাহলে ভর কার বেশি, আর্দ্র বায়ুর বেশি না শুষ্ক বায়ু? শুষ্ক বায়ু। শুষ্ক বায়ুর ভরটা বেশি। আর আয়তনটা কি একই থাকবে না?
কারণ এই আর্দ্র বায়ুটা, এই জলটা কি করবে, কিছু নাইট্রোজেন অক্সিজেনকে অপসারিত করবে। আয়তন কিন্তু একই থাকবে। তো শুষ্ক বায়ুর ভর কিন্তু আর্দ্র বায়ুর ভর থেকে বেশি, আবার আয়তনটা বলছে স্থির। আর আমরা ঘনত্ব মানে কি জানি? ঘনত্ব মানেই আমরা জানি ভর বাই আয়তন। যেহেতু এক্ষেত্রে আয়তনটা স্থির, তাই যার ভর বেশি হবে তার ঘনত্ব বেশি হবে। তাই আমরা বলতে পারবো যে শুষ্ক বায়ুর ঘনত্বটা আর্দ্র বায়ুর ঘনত্ব থেকে বেশি। তাহলে D1 গ্রেটার দ্যান D2, অপশন বি। দেখো এটা বোঝা গেল কি? এটা কিন্তু আমাদের সবারই মনে হতে পারে যে আর্দ্র বায়ুর ঘনত্বটা বেশি হবে। এটা আয়তন সমান হবে। আয়তন তো সমানই হবে, কারণ এই যে আমাদের দেখো নর্মালি ভাবো এই যে বায়ুমণ্ডলটা আছে, তো এর মধ্যে যদি জলীয় বাষ্প অ্যাড হয়ে যায় তাহলে বায়ুমণ্ডলের আয়তনটা কি বেড়ে যায়? বলো, বায়ুমণ্ডলের আয়তন কি বেড়ে যাবে? একটা ঘরের মধ্যে তুমি আছো, এর বায়ুমণ্ডলের আয়তন বেড়ে যাবে? বাড়বে না। ওর তো এই ঘর ভরে আগেও বায়ু ছিল, পরেও ঘর ভরেই বায়ু থাকবে, তার মানে আয়তনটা স্থির থাকলো না। সেই জন্য আমরা আয়তনের প্রসঙ্গে তাহলে এক্ষেত্রে আসলাম না, তাহলে ভর দিয়েই আমরা বলতে পারলাম যার ভর বেশি তার ঘনত্ব বেশি। আমাদের মনে হতে পারে যে আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি, কিন্তু এই যে এইভাবে আমরা দেখিয়ে দিতে পারি না, আর্দ্র বায়ুর ঘনত্ব না, শুষ্ক বায়ুর ঘনত্ব সবসময় বেশি হয়। এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। 17 নম্বর দেখো, বয়েলের সূত্রের অনুযায়ী পিভি লেখচিত্র কি রকম হয়? পিভি লেখচিত্র এগুলো আমাদের একদম মুখে রাখতে হবে। কি হয়? সমপরাবৃত্ত হয়। ডি, সমপরাবৃত্ত হয়। নেক্সট বলছে কোনটি সঠিক আদর্শ গ্যাসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়ে যায়? পিভি সমান এনআর। ইভি সমান এন আর টি। ইভি সমান এন আর টি, তার মানে অপশন সি। পরম স্কেলে উষ্ণতা ও সেলসিয়াস স্কেলে উষ্ণতা স্মল টি হলে কোন সম্পর্কটি সঠিক? উপরে আমি লিখে আসলাম, কি হয়ে যাবে? ক্যাপিটাল টি ইকুয়াল টু, না, অপশন সি বি হবে, ক্যাপিটাল টি ইকুয়াল টু 273 প্লাস টি। এখানে নিচে মাইনাস বলা হয়েছে, অপশন বি হবে। আচ্ছা, নরমাল বায়ুর চাপ আমরা কোন যন্ত্র দিয়ে মাপবো? নরমাল বায়ুর চাপ ব্যারোমিটার দিয়ে। কিন্তু কোনো কোনো যদি আবদ্ধ পত্রে থাকা কোনো গ্যাসের চাপ হয়, তার গ্যাস চাপটা তুলনামূলক কম থাকবে, সেই ছোট চাপ, সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যানোমিটার দিয়ে সেই চাপটা মাপবো। তাহলে যে কোনো আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ মাপা হবে ম্যানোমিটার যন্ত্র দিয়ে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে, তাহলে উষ্ণতা স্থির, ভর স্থির, গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কার সূত্রে হবে? উষ্ণতা স্থির মানে বয়েল। তাহলে অপশন বি হয়ে যাবে কি, বয়েল। বাকিগুলো বলো। গেল-উসাকের সূত্র কি? গেল-উসাকের সূত্রে কি স্থির থাকে? আয়তন, আয়তন স্থির থাকে। বয়েলে হচ্ছে উষ্ণতা স্থির, ভর সবার ক্ষেত্রে স্থির, চার্লসেও চাপ স্থির। অ্যাভোগাড্রো সূত্র কি বলে? যে মোল সংখ্যা যত বাড়বে আয়তন বাড়বে, এরকম ছিল না অ্যাভোগাড্রো? ভি ভ্যারিজাস এন, যত মোল সংখ্যা বাড়বে তত তার আয়তন বাড়বে। পরে যা বলে কি বলা হয়েছে দেখো, 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অণু থাকে? 1 গ্রাম অণু মানে 1 মোল, এবং সেখানে কত সংখ্যক অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কোনটা হয়ে যাবে? 6.023 into 10⁻23t। নেক্সট, প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার এসটিপি। প্রমাণ উষ্ণতা চাপ মানে এসটিপি বা এনটিপির গল্প বলছে। কোন গ্যাসের আণবিক ঘনত্ব 42 হলে গ্যাসটার বাষ্প ঘনত্ব কত হবে? আমরা কি জানি যে
আণবিক ঘনত্ব বা গুরুত্ব, দূরত্ব না গুরুত্ব, যাই হোক, এটা যদি এম হয় আর বাষ্প ঘনত্ব যদি বাষ্প ঘনত্ব যদি ডি হয়, তাহলে সূত্র কি বলে যে এম ইকুয়াল টু 2D। আমাদের ডি চেয়েছে, অতএব ডি ইকুয়াল টু এম বাই 2। এম বলছে 42, তাহলে 42/2, অ্যান্সার হয়ে যাবে কত? 21। অপশন সি অ্যান্সার হয়ে গেল 21। বোঝা গেল? এটা লেখার সময় তো কেটে গেছিল, বলেন? নেক্সট বলছে, এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কি হবে? এটা কিন্তু ভুল লেখা আছে, হ্যাঁ, এটা লেখা আছে ভি ভ্যারিজাস 1/t। ভি ভ্যারিজাস 1/t আছে এটা। কোথায় হয় বলো? কোন সূত্র হবে ভি ভ্যারিজাস 1/t? বয়লের। বয়েলের সূত্র, অপশন বি বয়েলের সূত্র। যেহেতু উষ্ণতা নেই এখানে, উষ্ণতার ভর স্থির। করছে রঙের মধ্যে ছবি আছে মাইক কানে হয়েছে আমার সব করছে। মাইক মাইকটা অফ করো। উষ্ণতা ভর স্থির, তার মানে এটা হয়ে যাবে বয়েলের সূত্র। নেক্সট বলছে ভি ভ্যারিজাস এন ইয়া কার সূত্রের গাণিতিক রূপ? অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সূত্র। মোল সংখ্যা যত বাড়বে তার আয়তনও তত বাড়তে থাকবে। কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের কত গুণ? আণবিক গুরুত্ব মানে এম, আর এম সমান বলছে কত? 2D, তার মানে 2 গুণ। কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে? -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়? এসআই এককে আর এর মান কত? বলো কত হবে? প্রথমে এর একক দেখো, একক কি হয়? জুল পার মোল পার কেলভিন, এবং এটার কত হয়? 8.312। তো এখানে যা হোক 8.31 আছে, তো 8.31 জুল পার মোল পার কেলভিন হয়ে যাবে আর এর মান। এগুলো, এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় অঙ্ক হয়তো দিতে পারে, অঙ্ক আসে না সাধারণত এগুলো থেকে, এই জায়গা থেকে বেশি। হ্যাঁ, তো আর এর ভ্যালু গুলো আমাদের জেনে রাখতে হবে। কত? 8.312 জুল পার মোল পার কেলভিন। এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন এবং 16 গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক। তো কি বলা হয়েছে আমাদের? 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল? 1 মোল না? 1 মোল। একইভাবে বলা হয়েছে দেখো 16 গ্রাম অক্সিজেন। আমরা কি জানি? অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম, তার মানে 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে কত? হাফ মোল, বলতে পারি তো? হাফ মোল। তার মানে এর আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার। আর এর আয়তন হয়ে যাবে তার অর্ধেক, 11.2 লিটার। কি বলা হয়েছে এক্ষেত্রে? অক্সিজেন আয়তনের মধ্যে সম্পর্ক কি? হাইড্রোজেনের আয়তন কম, হাইড্রোজেন আয়তন বেশি, সঠিকভাবে বলা যাবে না। কোনটা হবে? হাইড্রোজেনের বেশি হচ্ছে, তাই তো? অপশন বি।
হাইড্রোজেনের আয়তন বেশি এবং সেটা ওখানে দেওয়া অক্সিজেনের পরিমাণ যেটা তার আয়তনের তুলনায় দ্বিগুণ হবে। নেক্সট কি বলছে যে নিচের কোনটি আদর্শ গ্যাস। এখানে কেউ কিন্তু আদর্শ গ্যাস, আমাদের চারপাশে যত গ্যাস আছে সবাই হচ্ছে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কেউই না। তো তাদেরকে যদি আমরা উচ্চ উষ্ণতা নিম্ন চাপে আনতে পারি তাহলে তাদেরকে আমরা বলবো কি আদর্শ গ্যাস। বোঝা গেল? আচ্ছা, পরম স্কেলে এই যে এর ভ্যালু কত হয়ে যাবে? 310 কত হয়ে যাবে? 273 প্লাস 37, 310। মানে অপশন সি 310 কেলভিন। পিভি ইকুয়াল টু আরটি সমীকরণকে কি বলে? বলো। এক্ষেত্রে পিভি ইকুয়াল টু আরটি, তার মানে এখানে এন এর ভ্যালু কত মোল? 1 মোল না? এই সমীকরণটাকে কি বলে? আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক, আদর্শ গ্যাসের সমীকরণ। অপশন ডি আদর্শ গ্যাসের সমীকরণ। মোলার ঘনত্বকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? যে কোনো ঘনত্বকে আমরা কি একক দিয়ে প্রকাশ করব? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন না? যদি নামও জানি তাও বলতে পারবো। দেখো, যে ঘনত্ব মানে হচ্ছে কি ভর বাই আয়তন। এখানে ভর বাই আয়তন কোনটা আছে দেখো? বিটা গ্রাম বাই লিটার। বি, অপশন বি গ্রাম পার লিটার। তার মানে অপশন বি হয়ে যাবে গ্রাম পার লিটার। সবগুলোই ভর, কিগ্রাও ভর, পাউন্ডও ভর, গ্রাম অনুটা বাদে বাকি তিনটাই ভর। এক্ষেত্রে হয়ে যায় কি গ্রাম পার লিটার। গ্রাম বা জলের অনুপাতের আচ্ছা, 18 গ্রাম জলে অণুর সংখ্যা। 18 গ্রাম জল মানে 1 মোল। 18 গ্রাম জল মানে হচ্ছে কত? 16 2 18, তার মানে 1 মোল। আর 1 মোলে অণুর সংখ্যা হবে কত? এনটি, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বা অপশন সি। বলছে ওজনের পারমাণবিকতা কত? ওজন মানে কি? O3। তো O3 তে পারমাণবিক কটা আছে? O প্লাস O প্লাস O, তিনটে অক্সিজেন। তাহলে এর পারমাণবিকতা কত হয়ে যাবে? যেহেতু তিনটে অক্সিজেন পরমাণু আছে সেই জন্য এর পারমাণবিকতা হয়ে যাবে 3। বোঝা গেল পারমাণবিকতা কি করে বের করতে হবে? বলো। নাইট্রাস বা নাইট্রিক অক্সাইড এর পারমাণবিকতা কত? 4 হুম, 4 নাইট্রিক অক্সাইডের পারমাণবিকতা কত? 4 কি করে? একটা নাইট্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, 2। বলো নাইট্রাস অক্সাইড 3 3। এইভাবে আমরা দেখবো যে কতগুলো পরমাণু আছে, সেখান থেকে ওটা বলবো ওর পারমাণবিকতা। ওজনের পারমাণবিকতা পেয়ে গেলাম আমরা কত? 3। নিচে কোন মৌলটি এক পরমাণু, অর্থাৎ যার পারমাণবিকতা 1? যত নিষ্ক্রিয় গ্যাস আছে সবাই কিন্তু এক পরমাণু। নিয়ন। অক্সিজেন কি হয়? O2। নাইট্রোজেন হয় কি? N2। হাইড্রোজেনও হয় H2। সবাই হচ্ছে দ্বিপারমাণবিক বা তাদের পারমাণবিকতা 2। শুধু নিয়নের ক্ষেত্রে হয় 1। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত হয়? জেনে রাখতে হবে, না জানা থাকলে আমরা বের করতে পারবো সূত্র দিয়ে। এটা হয় কত? 459 মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। মনে না থাকলে এইভাবে বের করে নিতে হবে যে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। তার মানে F সি বলে দেওয়া হয়েছে আমাদের মাইনাস 273/5 ইকুয়াল, তাহলে ইন্টু 9 একবারে করে নিচ্ছি, আর প্লাস 32। এটা হয়ে যাবে এফ এর ভ্যালু। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এফ ইকুয়াল টু, করে দেখবে
-459.4 ডিগ্রি 4 ডিগ্রি। তাহলে অপশন বি। 39 কি বলছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? যে যত বেশি হালকা তার স্ফুটনাঙ্ক কম হবে। তো হালকা কে সব থেকে বেশি? পারমাণবিক ভর যার কম সব থেকে, কার কম বলো তো চারটের মধ্যে? নিষ্ক্রিয় গ্যাস বলেছে তো হিলিয়াম থেকে শুরু, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। তো একদম শুরুতে আছে কি হিলিয়াম। তো হিলিয়ামের পারমাণবিক ভর কম, সেই জন্য এর স্ফুটনাঙ্ক হয়ে যাবে কম। পরম স্কেল কে প্রবর্তন করেন? কেলভিন। কেলভিন, ওই জন্য কেলভিন কে দিয়ে ডিনোট করা হয়। নিচের কোনটি দ্বিপরমাণুক মৌল? দেখো যত ধাতু আছে সবাই কিন্তু এক পরমাণু। লোহা, সোডিয়াম, সোডিয়াম কি ধাতু? কি সোডিয়াম ধাতু। অ্যালুমিনিয়াম ধাতু। ক্যালসিয়াম কি ধাতু। ক্লোরিন হচ্ছে কিন্তু দ্বিপরমাণু। ক্লোরিন কে এমনি এমনি পাবো না আমরা, ক্লোরিনকে এইভাবে পাবো Cl2, Cl2 এইভাবে পাবো, ক্লোরিন গ্যাস। সেই জন্য ক্লোরিন হয়ে যাবে এক্ষেত্রে দ্বিপরমাণু। বোঝা গেল? এখানে সূত্র গ্যাসের আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 গুণ গ্যাসের বাষ্প ঘনত্ব। অপশন সি, m ইকুয়াল টু 2d। দেখো n ইকুয়াল টু 6.022 বা 23 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যাটা কোন বিজ্ঞানী নির্ণয় করে? না, এটা সংখ্যাটা অ্যাভোগাড্রো তৈরি করে মিলিকান। সংখ্যাটা অ্যাভোগাড্রো তৈরি করে কে? মিলিকান। এটা মিস্টেক করবে না, ও নামকরণ করেছিল অ্যাভোগাড্রোর নামে, অ্যাভোগাড্রোর সংখ্যা। কি বলা হয়েছে এখানে? 0 কেলভিন। 0 কেলভিনের মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। O2, O2 সংকট উষ্ণতা কত? সংকট উষ্ণতা কি জিনিস? এটা কি ব্যবহার করবো? হুম, এটি এমন একটি উষ্ণতা যা অতিক্রম করলে কোনো গ্যাসকে, বলো গ্যাসকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কি হয়ে যাবে? আস্তে আস্তে তরলে পরিণত হবে, তাই তো? আমরা গ্যাসকে খুব চাপ প্রয়োগ করে তরলে পরিণত করতে পারি। কিন্তু কি বলছে, এই উষ্ণতায় যদি চলে আসে, এই উষ্ণতায় যদি অতিক্রম করে যায়, তাহলে কিন্তু কোনো গ্যাসকে বা গ্যাসে চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না। চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না। একে বলবো আমরা সংকট উষ্ণতা। এক্ষেত্রে কি বলা হয়েছে আমাদের? অক্সিজেন। তো অক্সিজেনের সংকট উষ্ণতা কত হয়?
-190°C। অক্সিজেনের সংকট উষ্ণতা -190°C, অর্থাৎ এই -190°C বা এর বেশি উষ্ণতায় কিন্তু কি হয়ে যাবে, ওকে আর আমরা তরলে পরিণত করতে পারবো না। তাহলে স্যার একটু সংকট উষ্ণতা আছে, হুম, তাহলে এলপি এর তাহলে সংকট উষ্ণতা কত হবে? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। বলছি অক্সিজেনের যেমন সংকট উষ্ণতা আছে, নাইট্রোজেনের কি আলাদা করে সংকট উষ্ণতা আছে? সবার ক্ষেত্রে তো হ্যাঁ, সংকট উষ্ণতা তো আলাদা থাকবে, তাদের বিভিন্ন আয়তনের উপর নির্ভর করে, হ্যাঁ, ভরের উপর নির্ভর করবে। এগুলো তোমাদের সেরকম আসে না সংকট উষ্ণতা, তাও এসে এটা জেনে রাখো কি জিনিস। নেক্সট কি বলছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, উষ্ণতা স্থির, ভর স্থির, তার মানে বয়েলের সূত্র কি হয়ে যাবে, ব্যস্ত অনুপাতে। আয়তন যদি বাড়ায় তাহলে কি হয়ে যাবে, আয়তন বাড়লে চাপ কমবে, ঘনত্ব কমবে। অপশন বি ব্যস্তানুপাতিক। নেক্সট বলছে 18 গ্রাম জলের মধ্যে জলের অণুর সংখ্যা, 18 গ্রাম জল মানে H2O 1 মোল, তার মানে হয়ে যাবে কত, 6.023 ইন্টু 10⁻23। অলরেডি আমরা উপরে এটা করে এসেছি। একই চাপ উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকে, কে বলেছিল এটা, অবগাড্রো। অ্যাভোগাড্রো তার সূত্র, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, যেটা ভি ভ্যারিজাস এন। 1 গ্রাম পরমাণু লোহা, এর মানে কি, পরমাণু মানে হচ্ছে কি, AMU একক দিয়ে, অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর। AMU হচ্ছে কি পারমাণবিক ভর। তো এই লোহার ক্ষেত্রে কত হয়, সেটা 55 কাছাকাছি, 55.8, বা কখনো কখনো 55.5 বা 56 এরকম ধরা হয়। তো এটা হয়ে যাবে কি 55.8 গ্রাম AMU বা 55.8 পারমাণবিক ভর। 1 গ্রাম পরমাণুর ভর কত, 55.8 গ্রাম। আর লোহা বলে দিলে আমাদের অণু বোঝাতো, যেহেতু এক্ষেত্রে পরমাণু বলা হয়েছে, সেই জন্য আমরা AMU একক ইউজ করবো, অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট বলছি অ্যাভোগাড্রোর সংখ্যা কে নির্ণয় করে, উপরে পড়ে আসলাম, কি হবে, মিলিগ্রাম। অপশন ডি মিলিগ্রাম। কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করে, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, কে করে, কেভেন্ডিশ। কেভেন্ডিশ কি করছে, নোবেল গ্যাস আবিষ্কার করে কি, কেভেন্ডিশ। সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়, এগুলো আমাদের ওই স্ট্যাটিক জিকের মতো, এগুলো কিন্তু সবই মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে ইউজ হয় কি, বিউটেন। এগুলো আমরা সিগারেটের লাইটারে ইউজ হয় কি, বিউটেন। আর এলপিজি তে কি ইউজ হয়, বলো এলপিজি তে কি ইউজ হয়, মিথেন। দুটোই, প্রোপেন ও বিউটেন দুটোই কিন্তু ইউজ হয়। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, উপরে পড়ে আসলাম, কি হয়ে যাবে, জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। কে আছে ক্ষেত্রে, এই যে এটা অপশন এ তে দেখো, সবগুলো 8.3 আছে কিন্তু এককের আলাদা আলাদা আছে। তো প্রথম এককটা দেখো, জুল পার কেলভিন পার মোল, এই জন্য 53 অ্যান্সার হবে অপশন এ। 8.312 জুল পার মোল পার কেলভিন বা জুল পার কেলভিন পার মোল, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। একই কোশ্চেন, সব থেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাস কি হয়ে যাবে,
হিলিয়াম। এক অণু সালফারে কত সংখ্যক পরমাণু আছে? এটা আমি অলরেডি পড়িয়েছিলাম তোমাদের। সালফার মানে হচ্ছে কত, S8। সালফার মানে কি, S8। এর মধ্যে কি 8টা পরমাণু থাকে। 8টা সালফার নিয়ে একটা সালফার অণু গঠন করে। 8টা সালফার পরমাণু সহযোগে একটা সালফার অণু গঠিত হয়। একই চাপ উষ্ণতায় সম আয়তন সব গ্যাসের সমসংখ্যক অণু থাকে বলেছিল একই কোয়েশ্চেন অ্যাভোগাড্রো। 1 গ্রাম পরমাণু লোহা, কি রিপিট কেন হলো? পঞ্চান্ন দশমিক আট গ্রাম তাহলে 55.8 গ্রাম AM। চার্লসের সূত্রের, এটা হতো চার্লসের সূত্রের গাণিতিক রূপ কোনটি? চার্লস মানে কি, চাপ স্থির। তাহলে কি হয়ে যায়, ভি ভ্যারিজাস টি না? পরম শূন্য উষ্ণতার মান -273°C। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা হয়ে যাবে বলো? আদর্শ গ্যাসের সমীকরণ PV equal to nRT। PV equal to nRT। প্রথম অণু কল্পনা করেন কে? এগুলো প্রথম দিকে আমরা যখন পরমাণুবাদ পড়ি তখন এগুলো আমরা পড়েছি। প্রথম অণুর কল্পনা করে কে? অ্যাভোগাড্রো। আর ডাল্টন কি করেছিল? পরমাণুর কল্পনা করেছিল। নিচের কোন রাশিটির একক পাস্কাল? চাপ। চাপের এসআই একক হয়ে যাবে কি? পাস্কাল। বয়েলের সূত্রের গাণিতিক রূপ, তাহলে বয়েলের সূত্রে কি স্থির থাকে? উষ্ণতা স্থির থাকে। তার মানে হয়ে যায় কি, পি ভ্যারিজাস 1/b। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ইভি ইকুয়াল টু ধ্রুবক। তার মানে কোনটা হয়ে যাবে? অপশন ডি, পিভি ইকুয়াল টু ধ্রুবক। চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক থাকে। একই প্রশ্ন, কমন ধ্রুবক বা সাধারণ ধ্রুবক ভর। 30°C উষ্ণতার মান কেলভিন স্কেলে কত হয়ে যাবে? 273 প্লাস 30, তার মানে 303 কেলভিন। অপশন এ 303 কেলভিন। চাপের সূত্রের গাণিতিক রূপ। চাপ মানে হচ্ছে চাপ, চাপের কি বলছে, চাপের সূত্রের গাণিতিক রূপ। চাপের সূত্র কোনটা? চার্লসের সূত্রটা চাপের সূত্রকে তো আর চাপ স্থির রাখতে পারবো না, তার মানে চাপ থাকবে। অর্থাৎ চাপের সূত্র মানে আমাদের বুঝতে হবে কি, গিয়ে-লুসাকের সূত্র, আয়তন স্থির। এটাকে বলা হয় কি, চাপের সূত্র বা গিয়ে-লুসাকের সূত্র। এটার কি স্থির থাকে? আয়তন স্থির। আরে বলো, চাপ বাড়লে, সরি, উষ্ণতা বাড়লে কি হবে? চাপ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে অপশন হয়ে যাবে বি, পি ভ্যারিজাস টি। লাস্ট প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু, উপরে পড়ে আসলাম। হালকা। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা। কেন? লজিকটা আমরা উপরে অলরেডি পড়ে আসলাম। ঠিক আছে, নেক্সট এমসিকিউ ক্লাস নেক্সট উইকে হবে। কবে হবে আমি বলে দেবো। চ্যাপ্টারটা হবে আলো।
এর মধ্যে শনিবার আমার কোনো ক্লাস হবে না। আমার ক্লাস যখন যখন আমি নেবো আমি জানিয়ে দেবো। ঠিক আছে, গুড নাইট সবাই।